নয়নে মাখিয়া দাও প্রয়নে মাখিয়া দাও প্রেম পরিমল যাহা কিছু চোখে দেখে সতত যেন নিরখে ত্যাগ নয়নে মাখিয়া দাও সবাই সবার পানে নিয়ত নিরত দানে সবাই সবারে ভালো বাসে অবিরল সবাই সবার লাগি প্রেম বিভোর নয়নে মাখিয়া দাও নয়নে মাখিয়া দাও কেহ নহে একা একা নিজের তরে কেহ নহে প্রিয়াবান স্বার্থ ভরে সবাই সবার লাগি চিরচঞ্চল স্বার্থ নহে কো কারো সুখের তল নয়নে মাখিয়া দাও নয়নে মাখিয়া দাও প্রেম পরিমল যাহা কিছু চোখে দেখে সতত যেন নিরখে ত্যাগ নয়নে মাখিয়া দাও 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 নমস্কার। আমাদের চারপাশের এই চূড়ান্ত ব্যস্ততার যুগে একটু থমকে দাঁড়িয়ে যদি ভাবা যায় মানুষের সাথে মানুষের সম্পর্কটা ঠিক এমন হওয়া উচিত। আজ আমরা এমনই এক অসাধারণ দার্শনিক চিন্তার গভীরে ডুব দেব, যেখানে রয়েছে নিঃস্বার্থ পরোপকারের এক অটুট বন্ধনের কথা। কোনো ভারী তাত্ত্বিক বোরিং আলোচনা নয়, বরং চলুন ধাপে ধাপে আমরা মানবতার ত্যাগের এই অপূর্ব চিত্রটাকে একটু অন্যভাবে উপলব্ধি করার চেষ্টা করি। শুরুতেই এই অসাধারণ লাইনটার দিকে একটু খেয়াল করা যাক। সবাই সবার লাগে প্রেম বিভল, মানে সবাই সবার জন্য ভালোবাসায় আত্মহারা। ভাবা যায়? এই একটা মাত্র বাক্যই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল আবেগটাকে দারুণভাবে ধরে রেখেছে। এটা ওই রোজকার সাধারণ ভালোবাসার কথা বলছে না, বরং এমন এক ভালোবাসার কথা বলছে যা আক্ষরিক অর্থেই মানুষকে একেবারে অভিভূত করে দেয়।
একবার কল্পনা করা যাক তো এমন একটা সমাজের কথা যেখানে প্রতিটি মানুষ একে অপরের প্রতি গভীর প্রেমে আবদ্ধ, কোনো বিভেদ নেই, নেই কোনো স্বার্থের দেয়াল। এই লাইনটা আমাদের একটা শক্তিশালী বার্তা দিচ্ছে। মানুষের অস্তিত্ব আসলে একা বাঁচার জন্য নয়, বরং এই বিশাল সামষ্টিক ভালোবাসার একটা অংশ হওয়ার জন্যই। তো এই ব্যাপারটা শুরু হয় কোথা থেকে? আমাদের প্রথম পর্ব, প্রেমের দৃষ্টি। অর্থাৎ প্রথমেই দরকার আমাদের দেখার যোগ বা দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। খেয়াল করার মতো বিষয় হল, কবিতার ভাষায় বলা হচ্ছে, নয়নে মাখিয়া দাও প্রেম পরিমল। পরিমল মানে হল সুবাস বা নির্যাস। চোখে ভালোবাসার নির্যাস মেখে নেওয়ার এই যে রূপক, এটা কিন্তু দারুণ একটা ভাবনার খোরাক। এর সোজা অর্থ হল, পৃথিবীর দিকে যখন তাকানো হবে তখন যেন দৃষ্টিতে কোনো ক্ষোভ, ঘৃণা বা স্বার্থপরতার ছায়া না থাকে। দেখার লেন্সটাই হবে ভালোবাসার লেন্স। একটা মানুষের ভেতরের আসল পরিবর্তনটা ঠিক এখান থেকেই শুরু হয়। এই প্রেমের নির্যাস চোখে মেখে নিলেই চারপাশের জগৎটাকে একেবারে নতুন একটা রূপে আবিষ্কার করা সম্ভব। কাজেই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, এই প্রেম পরিমল বা প্রেমের নির্যাস ব্যাপারটা আসলে কি সেটা ঠিকমতো বোঝা। মূল লেখায় বলা হচ্ছে, যাহা কিছু চোখে দেখে সতত যেন নিরখে ত্যাগ উজ্জ্বল। মানে চোখে ভালোবাসার অঞ্জন মেখে নেওয়ার পর যখনই চারপাশের দিকে তাকানো হবে, চারপাশটা ত্যাগের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে। এখানে কিন্তু ভালোবাসার ত্যাগকে একেবারে সমার্থক হিসাবে তুলে ধরা হয়েছে। সত্যিকারের ভালোবাসা মানেই হল ত্যাগ। দৃষ্টি যখন প্রেমের হয় তখন চারপাশের মানুষের যে কোনো আত্মত্যাগ খুব সহজেই ধরা পড়ে। এটা বারবার মনে করিয়ে দেয় যে ত্যাগের মানসিকতা ছাড়া সত্যিকারের প্রেমের দৃষ্টি অর্জন করা বলতে গেলে প্রায় অসম্ভব। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, অবিরত পারস্পরিক দান। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এবার আমরা দেখব এর সামগ্রিক রূপটা কেমন হয়। যখন সেই প্রেমের দৃষ্টি তৈরি হয়ে যায় তখন সমাজের চিত্রটা ঠিক কেমন দাঁড়ায়? এখানে মূলত 3টে বৈশিষ্ট্য ফুটে ওঠে। প্রথমত, নিয়ত নিরত দানে। এখানে এক অদ্ভুত ছন্দময় গতিশীলতা আছে। এটা কোনো অলস সমাজ নয়, বরং এমন এক সমাজ যেখানে অন্যকে দেওয়ার প্রক্রিয়াটা একেবারে অবিরত চলছে। এরপর আসছে অবিরল ভালোবাসা আর প্রেমবিহল যৌথ আত্মনিবেদন। এগুলো প্রমাণ করে যে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা কোনো চাপিয়ে দেওয়ার নিয়ম থেকে আসছে না, আসছে গভীর এক স্বতঃস্ফূর্ততা থেকে। সবাই সবার, এই কথাটার বারবার ব্যবহার একটা দারুণ শক্তির জন্ম দেয়। এটা স্পষ্ট করে দেয় যে এখানে কেউ একা নয়, সবাই একে অপরের পরিপূরক। আর এই লাইনটা সবাই সবার পানে চমৎকারভাবে এমন একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে তুলে ধরে, যেখানে প্রতিটি মানুষ একই সাথে দাতা এবং গ্রহীতা। সবাই সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। প্রকৃতির দিকে তাকালেও তো ঠিক এমনটাই দেখা যায়, তাই না? একটা গাছ যেমন অক্সিজেন দেয়, আবার ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এখানে মানব সমাজকেও ঠিক তেমনই একটা নিখুঁত ভারসাম্যপূর্ণ সিস্টেম হিসেবে কল্পনা করা হয়েছে। কেউ শুধু নিচ্ছে না বা কেউ শুধু দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে না। এই পারস্পরিক নির্ভরতাই হল একসাথে টিকে থাকার সবচেয়ে সুন্দর আর শক্তিশালী উপায়। আমাদের তৃতীয় পর্ব হল স্বার্থপরতাকে প্রত্যাখ্যান। অহংকারের সম্পূর্ণ পতন ছাড়া কিন্তু এই পরোপকার সম্ভব নয়। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এর চরম বৈপরীত্য। একদিকে রয়েছে একা একা নিজের তরে, মানে শুধু নিজের জন্য বাঁচার সেই তীব্র একাকিত্ব। আর অন্যদিকে রয়েছে সবাই সবার লাগি বা সবার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার এক বিশাল প্রশান্তি। একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়, আধুনিক জীবন ব্যবস্থা কিন্তু প্রতিনিয়ত এই একা একা নিজের তরে বাঁচার ইঁদুর দৌড়েই ঠেলে দিচ্ছে। কিন্তু এই লেখাটা মনে করিয়ে দেয় যে বিচ্ছিন্ন বা স্বার্থপর জীবনযাপন আসলে মানব প্রকৃতির একেবারে মূল চেতনার পরিপন্থী। মানুষ যখন শুধু নিজের জন্য বাঁচে তখন সে আসলে একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়ে। এই বৈপরীত্যটা হলো সেই খাঁচা ভেঙে বেরিয়ে আসার একটা অত্যন্ত শক্তিশালী আহ্বান। এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় পরের লাইনে, কেহ নহে ক্রিয়াবান স্বার্থ ভরে। এর সোজা অর্থ হল, এখানে কেউ এমন কোনো কাজ করে না যার পেছনে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে। এটা অবশ্য একটা চরম আদর্শিক অবস্থা, যেখানে প্রতিটা কাজের একটাই উদ্দেশ্য, অন্যের কল্যাণ। স্বার্থের বশবর্তী হয়ে কাজ করার যে খুব স্বাভাবিক মানবিক প্রবৃত্তি, সেটাকে এখানে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই দৃষ্টিতে দেখলে কাজের সার্থকতা ব্যক্তিগত প্রাপ্তিতে নয়, বরং অন্যের জীবনে সেটা কতটা ইতিবাচক প্রভাব ফেলছে তার মাঝেই লুকিয়ে আছে। সত্যি বলতে এটা প্রচলিত ধ্যানধারণাকে একেবারে মূলে গিয়ে নাড়িয়ে দেয়। আমরা চলে এসেছি একেবারে শেষ অংশে,
চতুর্থ পর্ব প্রকৃত সুখের নতুন সংজ্ঞা, যেখানে রয়েছে এই পুরো দর্শনের চূড়ান্ত সমাধান। চলুন পরের অংশে যাই এবং দেখি কিভাবে ব্যাপারটা আরও গড়ে উঠেছে। বলা হচ্ছে সবাই সবার লাগে চিরচঞ্চল। এখানে এই চিরচঞ্চল শব্দটা ভীষণ তাৎপর্যপূর্ণ। পরোপকারী বা নিঃস্বার্থ হওয়ার মানে কিন্তু এই নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে বসে থাকতে হবে, বরং এটা হলো একটা দারুণ কর্মচঞ্চল জীবন। একে অপরের মঙ্গলের জন্য মানুষ সারা জীবন নিরলসভাবে কাজ করে যাবে। এই চঞ্চলতা বা অস্থিরতা হলো প্রাণের লক্ষণ, সৃষ্টির লক্ষণ। অন্যের জন্য কাজ করার মাঝেই যে এক অসীম জীবনী শক্তি লুকিয়ে আছে, এই লাইনটাই তারই সবচেয়ে বড় প্রমাণ। আর এই লাইনটা হলো আমাদের আজকের আলোচনার চূড়ান্ত দার্শনিক সত্য। স্বার্থ নহেক কারো সুখের অতল, অর্থাৎ নিজের স্বার্থ হাসিল বা আত্মকেন্দ্রিকতার মাঝে কখনো প্রকৃত গভীর সুখ পাওয়া যায় না। সুখের যে অগাধ তলদেশ বা অতল, সেটাকে কেবল বস্তুগত প্রাপ্তি বা শুধু নিজের উন্নতি দিয়ে মাপা কোনোভাবেই সম্ভব নয়। মানুষ যতদিন নিজের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আটকে থাকে, ততদিন সে সত্যিকারের সুখের সন্ধান পায় না। এই ধীর গভীর চিন্তার লাইনটা একটা চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আনন্দ রয়েছে ত্যাগে, আনন্দ রয়েছে সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে। এটা এমন এক উপলব্ধি যা ভিতরের মানুষটাকে জাগিয়ে তোলে। আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। যদি কোনোদিন পৃথিবীর সব মানুষ সত্যিই বুঝতে পারে যে স্বার্থপরতায় আসলে কোনো সুখ নেই, এবং সবাই মিলে যদি এই সীমাহীন পরোপকারের আদর্শকে সত্যি সত্যি গ্রহণ করে, তবে সমাজটা দেখতে ঠিক কেমন হবে? সেখানে কি কোনো ক্ষুধা, দারিদ্র্য বা যুদ্ধ থাকবে, নাকি সেটা পরিণত হবে এক অনাবিল শান্তির পৃথিবীতে? এই প্রশ্নের কোনো সহজ উত্তর হয়তো নেই, তবে এটা নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এই গভীর দার্শনিক ভাবনার রেশ নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। এই অসাধারণ উপলব্ধির আলোয় পৃথিবীটাকে হয়তো সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করা সম্ভব। একবার আধুনিক শহরের কোনো একটা ব্যস্ত রাস্তার কথা ধরুন। প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই ছুটছে যার যার গন্তব্যে। হ্যাঁ, কারোর কানে হয়তো হেডফোন, কারোর চোখ স্মার্টফোনের স্ক্রিনে আটকে আছে। একদম। আবার কেউ হয়তো নিজের চিন্তায় এতটাই মগ্ন যে পাশ দিয়ে কে হেঁটে গেল সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আমরা সবাই যেন এক একটা অদৃশ্য বুদবুদ বা বাবেলের ভেতরে বাস করছি। হ্যাঁ, ভিড়ের মধ্যে থেকেও আমরা ভীষণ একা। রাইট। আর আমাদের এই আধুনিক ব্যক্তিকেন্দ্রিক সমাজে আমরা ধরেই নিয়েছি যে জীবনটা মূলত নিজের জন্য বাঁচার একটা নিরন্তর সংগ্রাম। প্রযুক্তিগতভাবে আমরা হয়তো সারা পৃথিবীর সাথে যুক্ত, কিন্তু মানসিকভাবে আমরা সম্ভবত ইতিহাসের যে কোনো সময় চেয়ে বেশি বিচ্ছিন্ন। এটা খুব বড় একটা সত্যি। তো আজকের এই বিস্তৃত বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য হল এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা যা এই বিচ্ছিন্নতার মূলে আঘাত করে। এই অদৃশ্য বুদবুদগুলো যদি হঠাৎ করে ফেটে যেত, তাহলে কেমন হতো? কেমন হতো যদি আমরা বুঝতে পারতাম যে মানুষের অস্তিত্ব আসলে এতটা বিচ্ছিন্ন নয়? দারুণ একটা প্রশ্ন। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পরার্থপরতার সীমাহীন বন্ধন বা দ্য বাউন্ডলেস বন্ড অফ অল্ট্রুইজম শীর্ষক একটি কালজয়ী কবিতা। এটি স্বার্থপরতারই যান্ত্রিক জগতের একেবারে বিপরীত একটি ছবি আঁকে। আসলে এই কবিতাটির সবচেয়ে শক্তিশালী দিক হল এটি আমাদের প্রচলিত চিন্তাধারাকে একেবারে গোড়া থেকে ধরে নাড়িয়ে দেয়। আমরা প্রতিদিনের জীবনে যে টিকে থাকার লড়াই করি, সেখানে সবচেয়ে যোগ্য হিসেবে টিকে থাকার যে ধারণা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে, ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একদম ঠিক। কবিতাটি সরাসরি ওই ধারণাকে চ্যালেঞ্জ করে। ডারউইনের তত্ত্বের একটি অংশকে আমরা যেভাবে নিজেদের স্বার্থপরতার পক্ষে ব্যবহার করি, তার বিপরীতে গিয়ে এটি দেখায় যে মানুষের বিবর্তনের ও টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার আসলে প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতা। রাইট। আর ঠিক এই সহযোগিতার বা দৃষ্টিভঙ্গির পরিবর্তনটার কথাই কবিতার একেবারে শুরুতে বলা হয়েছে। প্রথম স্তবকটা এরকম: নয়নে মাখিয়া দাও প্রেম পরিমল, যাহা কিছু চোখে দেখে সতত যেন নিরখে ত্যাগ উজ্জ্বল। চমৎকার লাইন। হ্যাঁ, এখানে চোখে প্রেমের সুবাস বা প্রেম পরিমল মেখে নেওয়ার কথা বলা হচ্ছে, যার ফলে চারপাশের সবকিছু ত্যাগ উজ্জ্বল,
বা ত্যাগের আলোয় আলোকিত হয়ে ধরা পড়ে। মানে বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হলো এটা অনেকটা রঙিন চশমা বা ক্যামেরার লেন্সের ফোকাস পরিবর্তন করার মতো। ফোকাস পরিবর্তন ইন্টারেস্টিং। ধর, যখন আমরা ক্যামেরার ফোকাস পেছনের দিকে রাখি তখন সামনের মানুষগুলোকে ঘোলাটে বা ব্লাড দেখায়, শুধু নিজের গন্তব্যটাই স্পষ্ট থাকে। কিন্তু ফোকাসটা যখন সবার উপর ছড়িয়ে দেওয়া হয় তখন হঠাৎ করে বোঝা যায় যে আমরা একা নই। হ্যাঁ, আমরা বিশাল একটা ক্যানভাসের অংশ। ক্যামেরার এই লেন্সের ফোকাস পরিবর্তনের ধারণাটা এখানে খুব প্রাসঙ্গিক। কারণ আমরা সাধারণত পৃথিবীকে দেখি আমি বনাম পৃথিবী এই লেন্স দিয়ে। রাইট, একটা যুদ্ধক্ষেত্রের মতো। ঠিক, কিন্তু চোখে যখন এই প্রেম পরিমল বা ভালোবাসার ফিল্টার থাকে তখন পৃথিবীটা আর কোনো যুদ্ধক্ষেত্র মনে হয় না। প্রকৃতির দিকে তাকালে এর একটা চমৎকার উদাহরণ পাওয়া যায়। একটা বনের গাছের কথাই ধরুন। আচ্ছা, আমরা বাইরে থেকে দেখি প্রতিটি গাছ আলাদা, তারা যেন সূর্যালোক পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। কিন্তু মাটির নিচে মাইসিলিয়াল নেটওয়ার্ক বা ছত্রাকের জালের মাধ্যমে তারা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত থাকে। ও আচ্ছা, মানে বাইরে থেকে মনে হয় আলাদা কিন্তু ভেতরে যুক্ত। হ্যাঁ, একটি বয়স্ক গাছ তার অতিরিক্ত পুষ্টি এই মাইসেলিয়াল নেটওয়ার্কের মাধ্যমে একটি নতুন চারাগাছকে পাঠিয়ে দেয়। চোখে এই প্রেম পরিমল মাখা মানে হল মানুষের সমাজের ভেতরে থাকা এই অদৃশ্য মাইসেলিয়াল নেটওয়ার্কটাকে দেখতে পাওয়া। দারুণ একটা উপমা। তখন আর মানুষের কোনো সাধারণ কাজকে তুচ্ছ মনে হয় না। এই মাটির নিচের অদৃশ্য নেটওয়ার্কের ব্যাপারটা সত্যি ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। অর্থাৎ আমরা যখন অন্যকে সাহায্য করছি তখন সেটা কোনো দয়া বা চ্যারিটি নয়, বরং এটা আমাদের ওই মূল নেটওয়ার্কেরই একটা অংশ। একদম তাই। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে, মানে বাস্তবসম্মত একটা প্রশ্ন আসে। এই যে চারপাশের সবকিছুকে ত্যাগের উজ্জ্বলতায় দেখার কথা বলা হচ্ছে, সবসময় সবকিছুকে এরকম আদর্শগত বা ইউটোপিয়ান দৃষ্টিকোণ থেকে দেখা কি বাস্তবে সম্ভব? এটা অনেকেরই মনে হতে পারে। ধরুন সাধারণ মানুষ যারা প্রতিদিন ট্রাফিক ঠেলে অফিসে যাচ্ছে, বসের বকুনি খাচ্ছে, মাস শেষে বাসা ভাড়া মেটানোর চিন্তায় অস্থির থাকছে, তারা কিভাবে এই ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গি প্রাত্যহিক জীবনে প্রয়োগ করবে? দেখুন, এখানেই এই দর্শনের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে। এটি কোনো ইউটোপিয়ান বা অবাস্তব ধারণা নয়, বরং এটি হলো প্রতিদিনের জীবনে অর্থ খুঁজে পাওয়ার একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আচ্ছা, কিভাবে? যখন আমরা বলি ত্যাগ, তখন আমাদের মাথায় আসে খুব বড় কোনো আত্মত্যাগের কথা, হয়তো নিজের সব সম্পত্তি বিলিয়ে দেওয়া বা জীবন বিপন্ন করে কাউকে বাঁচানো, এরকম কিছু। হ্যাঁ, এরকম বড় কিছু। কিন্তু প্রতিদিনের জীবনে ত্যাগ জিনিসটা খুব ছোট এবং সূক্ষ্ম হতে পারে। একজন মানুষের সাধারণ একটি পেশার কথাই ধরা যাক। একজন বাস চালক যখন প্রতিদিন হাজার মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন, তিনি কি শুধু তার বেতনের জন্যই কাজ করছেন? মানে বাহ্যিকভাবে তো তাই মনে হয়। হ্যাঁ, কিন্তু তিনি আসলে পুরো শহরের অর্থনীতিকে সচল রাখছেন। এই দৃষ্টিভঙ্গি যখন তার নিজের ভেতরে তৈরি হয়, তখন তার কাজের ক্লান্তিটা আর আগের মতো থাকে না। কাজের ধরন হয়তো একই থাকে, কিন্তু কাজের পেছনের উদ্দেশ্য বা ওই ওয়াই সেটা বদলে যায়। ওয়াইটা বদলে যায়। এই বদলে যাওয়াটাই হলো সেই ত্যাগের আলো বা ত্যাগ উজ্জ্বল অবস্থা। আমি বুঝতে পারছি। মানে দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটা যদি সত্যিই ঘটে, তবে তার প্রভাব শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। আমরা কিভাবে দেখছি সেটা পরিবর্তন হলে আমরা কিভাবে কাজ করছি তাও তো বদলে যাওয়ার কথা। একদম, কার্যকারণ সম্পর্কটা ঠিক এভাবেই কাজ করে। আর এই সম্পর্কটাই কবিতার পরের অংশে খুব জোরালোভাবে উঠে এসেছে। দ্বিতীয় স্তবকে বলা হচ্ছে, সবাই সবার পানে নিরত দানে, সবাই সবারে ভালোবাসে অবিরল, সবাই সবার লাগি প্রেম বিহুলল। অসাধারণ কিছু লাইন। হ্যাঁ, এখানে এমন একটা সমাজের কথা বলা হয়েছে যেখানে সবাই সবার দিকে তাকিয়ে আছে এবং সবাই ক্রমাগত একে অপরকে দিয়ে যাচ্ছে। কেউ কাউকে ভালোবাসা দিতে কার্পণ্য করছে না, সবাই সবার জন্য প্রেম বিহলল। এই স্তবকটি সরাসরি আমাদের কাজের জায়গায় আঘাত করে। প্রথম স্তবকের ফোকাস পরিবর্তনটি যখন বাস্তব রূপ পায়, তখন তার ফলাফল হয় এই নিরন্তর দেওয়া নেওয়ার সম্পর্ক। এখানে দান বলতে কেবল বস্তুগত সম্পদ বোঝানো হয়নি। সময়, মনোযোগ, শ্রম, সহমর্মিতা এগুলোর নিরন্তর আদান প্রদানই হল এই সামষ্টিক সমাজের মূল ভিত্তি। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্নটা জাগছে। প্রেম বিহব্বল শব্দটির সাধারণ অর্থ হল আবেগে অভিভূত হয়ে যাওয়া বা ওভারওয়েলমড হয়ে পড়া। রাইট। এখন
আধুনিক কর্পোরেট বা গিগ ইকোনমির যুগে কেউ যদি সারাক্ষণ আবেগে আচ্ছন্ন থাকে এবং অন্যের জন্য কাজ করতে থাকে তাহলে তো খুব দ্রুতই তাকে শোষণ করা হবে, মানুষ তার এই মানসিকতার সুযোগ নেবে। আচ্ছা, আমরা যাকে টক্সিক পিপল প্লিজিং বলি, মানে প্যাথোলজিক্যালভাবে অন্যের মন জুগিয়ে চলার প্রবণতা, তার সাথে এই প্রেম বিহব্বলতার পার্থক্য কোথায়? এই তীব্র আবেগ কি মানুষকে দুর্বল করে দিয়ে তাকে শোষণের শিকার বানায় না? অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটি সংশয়। বাইরে থেকে দেখলে দুটো বিষয়কে একই রকম মনে হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এদের অবস্থান সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। টক্সিক পিপল প্লিজিং তৈরি হয় ভয় এবং নিরাপত্তাহীনতা থেকে। মানুষ সেখানে অন্যের কাজ করে দেয় কারণ সে ভাবে আমি যদি না বলি তাহলে সে আমাকে অপছন্দ করবে বা আমি পিছিয়ে পড়ব। হ্যাঁ, একটা ভয় কাজ করে। সেখানে নিজের সীমানা বা বাউন্ডারি বলে কিছু থাকে না এবং দিন শেষে মানুষটি মানসিকভাবে নিঃস্ব হয়ে যায়। কিন্তু কবিতায় যে প্রেমবিহবলতা বা স্বতঃস্ফূর্ত ত্যাগের কথা বলা হয়েছে তার উৎস ভয় নয়, বরং গভীর একাত্মবোধ। একাত্মবোধ। হ্যাঁ, বিবর্তনীয় জীববিজ্ঞানে হেল্পার্স হাই বলে একটি চমৎকার ধারণা আছে। হেল্পার্স হাই। এটা কি ওই রানার্স হাইয়ের মতো কিছু, যেখানে দৌড়ানোর পর এক ধরনের ভালো লাগা কাজ করে? একদম ঠিক ধরেছেন। যখন মানুষ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে তখন তার মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিনের মতো হরমোন নিঃসৃত হয়। এটি মানুষের মধ্যে এক ধরনের প্রশান্তি ও আনন্দের অনুভূতি তৈরি করে। বাহ, দারুণ ব্যাপার তো। এই প্রেমবিহল অবস্থাটি আসলে এক ধরনের সাইকোলজিক্যাল ফ্লো স্টেট। একজন শিল্পী যখন ছবি আঁকেন বা একজন অ্যাথলিট যখন খেলেন, তারা যেমন সবকিছু ভুলে কাজের সাথে একাত্ম হয়ে যান, এখানেও ঠিক তাই ঘটে। মানে কাজটাই তখন আনন্দ হয়ে দাঁড়ায়। ঠিক তাই। অন্যের জন্য কাজ করাটা তখন কোনো বাধ্যবাধকতা বা দায়িত্ব পালনের চাপ থাকে না, বরং তার নিজের ভেতরের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি এই ফ্লো স্টেটে থাকেন তিনি শোষিত হন না। কেন হন না? কারণ তিনি তার কাজের রিটার্ন বা প্রতিদান হিসেবে বাইরের কারোর অনুমোদনের আশায় বসে থাকেন না। তার কাজের আনন্দটাই তার সবচেয়ে বড় পুরস্কার। এই ব্যাখ্যাটা দারুণ। মানে ভয় থেকে অন্যের কাজ করে দিলে তা আমাদের শক্তি শুষে নেয়, কিন্তু একাত্মবোধ থেকে করলে তা আমাদের নতুন করে চার্জ করে বা শক্তি যোগায়। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। এটা অনেকটা সোলার প্যানেলের মতো। সূর্যের আলো বা অন্যের কল্যাণ যত এর উপর পড়ে, এটি তত বেশি শক্তি উৎপাদন করে। এই পারস্পরিক ভালোবাসা এবং সামষ্টিক কল্যাণের পেছনের মনস্তত্ত্বটা বোঝার পর কবিতার একেবারে শেষ স্তবকের দর্শনটা আমার কাছে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ সামষ্টিক কল্যাণের পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের নিজেদের ব্যক্তিস্বার্থ। রাইট। আর কবিতার উপসংহারে সেই জায়গাতেই চূড়ান্ত আঘাত করেছেন। আমি লাইনগুলো তুলে ধরছি। কেহ নহে একা একা নিজের তরে, কেহ নহে ক্রিয়াবান স্বার্থভরে, সবাই সবার লাগি চিরচঞ্চল, স্বার্থ নহে কারো সুখের অতল। এই স্তবকটি এই পুরো চিন্তাধারার একটি দারুণ দার্শনিক পূর্ণতা দেয়। হ্যাঁ, এখানে স্পষ্ট বলা হচ্ছে যে কেউ একা নিজের জন্য কাজ করে না বা নিজের স্বার্থের বোঝায় আটকা পড়ে থাকে না। সবাই অন্যের জন্য চিরচঞ্চল বা সদা কর্মব্যস্ত। এই পুরো কনসেপ্টটা আমার মাথায় একটা পুরনো দিনের মেকানিক্যাল বা যান্ত্রিক ঘড়ির ছবি ফুটিয়ে তোলে। যান্ত্রিক ঘড়ি, আচ্ছা। একটা মেকানিক্যাল ঘড়ির পেছনের ঢাকনাটা খুললে দেখা যায় ভেতরে অসংখ্য ছোট বড় গিয়ার বা চাকা একে অপরের খাঁচে খাঁচে আটকে আছে এবং সেগুলো অনবরত ঘুরে চলেছে। ঠিক তাই। এখন কল্পনা করা যাক ওই ঘড়ির ভেতরের কোনো একটা ছোট চাকা হঠাৎ করে সচেতন হয়ে উঠল এবং ভাবল, আমি আজ শুধু নিজের জন্য ঘুরব, আমি কেন পাশের চাকাটার বোঝা টানব? এটা তো আমার জন্য খুব ক্লান্তিকর। বেশ মজার চিন্তা। সে যদি নিজেকে বাকিদের থেকে বিচ্ছিন্ন করে নেয় বা ধরুন আজকালকার ভাষায় সেলফ কেয়ারের নামে ঘোরা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? পুরো ঘড়িটাই জ্যাম হয়ে যাবে। ঘড়িটা তার অস্তিত্বের মূল উদ্দেশ্য, সঠিক সময় দেখানো, সেটাই হারিয়ে ফেলবে। একদম তাই। ওই ছোট চাকাটা হয়তো কিছুক্ষণের জন্য বিশ্রাম পাবে, কিন্তু বৃহত্তর অর্থে সে তার নিজের কার্যকারিতাই ধ্বংস করে ফেলবে। মানব সমাজ কি ঠিক এই মেকানিক্যাল ঘড়ির মতোই নয়? আমরা প্রত্যেকে এক একটা গিয়ার, যারা অন্যের জন্য চিরচঞ্চল থাকার মাধ্যমেই শুধু পুরো সমাজকে নয় বরং নিজেদের অস্তিত্বকেও সচল রেখেছি। ঘড়ির এই উপমাটি কবিতার একেবারে মর্মমূলে প্রবেশ করে। ঘড়ির প্রতিটি গিয়ার যেমন একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য কাজ করে, তেমনি সমাজের প্রতিটি মানুষ
যখন অন্যের কল্যাণে চিরচঞ্চল থাকে তখন ব্যবস্থাটি একটি নিখুঁত ছন্দে চলতে থাকে। রাইট। কোনো একটি গিয়ার একা একা পুরো ঘড়িকে চালাতে পারে না, আবার কোনো একটি গিয়ার কাজ না করলেও পুরো ঘড়ির ছন্দপতন ঘটে। এটি আমাদের চরম ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের বা হাইপার ইন্ডিভিজুয়ালিজমের যে আধুনিক ধারণা তাকে সম্পূর্ণ অকার্যকর প্রমাণ করে। সত্যি তাই। আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের ব্যক্তিগত সাফল্য বা বেঁচে থাকা হাজার হাজার মানুষের ছোট ছোট কাজের উপর নির্ভরশীল। কিন্তু এই জায়গায় এসে একটা বড় দার্শনিক শূন্যতা বা প্রশ্ন তৈরি হয় আমার মনে। আধুনিক যুগে আমাদের শেখানো হয় যে নিজের লক্ষ্য অর্জন করা, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো, নতুন গ্যাজেট কেনা, এগুলোর মধ্যেই সুখ লুকিয়ে আছে। হ্যাঁ, সেটাই তো আমাদের শেখানো হয়। কিন্তু কবি পরিষ্কারভাবে বলছেন, স্বার্থ নহেক, কারো সুখের অতল। এই লাইনটার গভীরতা অনেক। এর মানে কি সত্যিকারের সুখ কেবল অপরের জন্য চঞ্চল থাকার মাঝেই লুকিয়ে আছে? আমরা যদি নিজের জন্য কিছু নাই করি তাহলে আমরা সুখী হব কিভাবে? এই প্রশ্নটির উত্তর বুঝতে হলে মনস্তত্ত্বের একটি বিখ্যাত ধারণার দিকে তাকাতে হবে, যাকে বলা হয় প্যারাডক্স অফ হেডোনিজম বা সুখবাদের হেয়ালি। আচ্ছা, সেটা কিরকম? এই তত্ত্ব অনুযায়ী মানুষ যখন সরাসরি নিজের জন্য সুখ খুঁজতে যায়, সুখ তখন তার কাছ থেকে তত দূরে সরে যায়। আধুনিক সমাজ আমাদের যে সুখের মডেল দিয়েছে সেটা আসলে একটা হেডোনিক ট্রেডমিল। ট্রেডমিল মানে ওই জিমের ট্রেডমিলের মতো? হ্যাঁ, ট্রেডমিলের উপর মানুষ যতই জোরে দৌড়াক না কেন সে আসলে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আমরা ভাবি নতুন মডেলের ফোনটা কিনলেই বোধহয় আমি চূড়ান্ত সুখী হব, কিন্তু সেটা কেনার কয়েকদিন পরই সেই সুখের অনুভূতি উধাও হয়ে যায়। একদম সত্যি কথা। এবং আমরা নতুন কিছুর পেছনে ছুটতে শুরু করি। ব্যক্তি স্বার্থের যে গহ্বর বা অতল তা কখনোই ভরে না। এটি অনেকটা সমুদ্রের নোনা জল খাওয়ার মতো। যত পান করা যায় তৃষ্ণা তত বাড়তে থাকে। তার মানে নিজের ভেতর তাকানো বা নিজের চাওয়া পাওয়ার হিসাব করাটা আসলে সুখের কোনো টেকসই মডেল নয়। একেবারেই নয়। ব্যক্তিস্বার্থ কখনোই মানুষকে সেই অতল বা সীমাহীন সুখ দিতে পারে না। এর বিপরীতে পরার্থপরতা বা অন্যের কল্যাণের মাধ্যমে যে সুখ আসে তা কোনো সরাসরি লক্ষ্য নয়, বরং এটি একটি উপজাত বা বাই প্রোডাক্ট। রাইট। যখন ঘড়ির প্রতিটি চাকা অন্যের জন্য ঘোরে তখন ঘড়িটি যেমন সঠিক সময় দেয়, তেমনি যখন সমাজের সবাই সবার জন্য কাজ করে তখন কেউ আসলে বঞ্চিত হয় না। আপনি যখন অন্যের মুখে হাসি ফোটাচ্ছেন, অন্য কেউ হয়তো আপনার প্রয়োজন মেটানোর জন্য কাজ করছে। একটা দারুণ সার্কেল। এই পারস্পরিক নির্ভরশীলতাই হল সত্যিকারের সুখের অতল। এই সুখের কোনো শেষ নেই, কারণ এটি কোনো বস্তুর ওপর নির্ভরশীল নয়। এটি নির্ভর করে মানুষের সাথে মানুষের সংযোগের ওপর। সত্যি, এই সম্পূর্ণ আলোচনাটি আমাদের পরিচিত জগৎকে দেখার লেন্সটাকে পুরোপুরি পাল্টে দেয়। আমরা যে আধুনিক বিচ্ছিন্নতার ওই অদৃশ্য বুদ্বুদের মধ্যে বাস করছি, এই দর্শনটি যেন সেই বুদ্বুদগুলোকে একে একে ফাটিয়ে দেওয়ার একটি সুনির্দিষ্ট নকশা। হ্যাঁ, ঠিক বলেছেন। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম যে সবকিছু শুরু হয় আমাদের দৃষ্টিভঙ্গির রূপান্তর দিয়ে, সেই প্রেম পরিমল মেখে নেওয়ার মাধ্যমে, যেখানে আমরা বুঝতে পারি যে আমরা একে অপরের প্রতিযোগী নই, বরং একটি বিশাল মাইসেলিয়াল নেটওয়ার্কের অংশ। এবং সেই দেখার পরিবর্তনটি বাধ্য করে আমাদের কাজের ধরনে পরিবর্তন আনতে। তখন মানুষের জন্য কাজ করাটা কোনো কর্পোরেট এক্সপ্লয়টেশন বা ভয়ের কারণ থাকে না। রাইট, তখন আর শোষণ মনে হয় না, বরং তা পরিণত হয় এক ধরনের স্বতঃস্ফূর্ত ফ্লো স্টেটে, যেখানে মানুষ একে অপরের মঙ্গলের জন্য ক্রমাগত দান করতে থাকে। আর সবচেয়ে বড় উপলব্ধিটি আসে একেবারে শেষে, যেখানে আমরা বুঝতে পারি যে সুখের পেছনে একা ছুটে বেড়ালে কেবল ক্লান্তিই বাড়ে। সত্যিকারের এবং অসীম সুখ বা সুখের অতল লুকিয়ে আছে সেই যান্ত্রিক ঘড়ির মতো একে অপরের জন্য চিরচঞ্চল থাকার মধ্যে। একদম তাই। এই নিরন্তর আদান প্রদানই সমাজকে বাঁচিয়ে রাখে এবং মানুষকে তার জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে। আমাদের মনে রাখতে হবে, এই দর্শনটি সমাজ থেকে নিজেকে হারিয়ে ফেলার কথা বলে না, বরং বৃহত্তর এক সমাজের মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার কথা বলে। এই চমৎকার উপসংহারের পর একেবারে শেষে এসে আমার মাথায় একটি কৌতূহলোদ্দীপক এবং কিছুটা অস্বস্তিকর দার্শনিক চিন্তার জায়গা তৈরি হচ্ছে। কী রকম চিন্তা? ধরুন, যদি এমন একটি সমাজ সত্যি গড়ে ওঠে, মানে যেখানে প্রতিটি মানুষ কেবল অপরের জন্যই বাঁচে,
কেউ একা নিজের জন্য কোনো কাজ করে না এবং সবাই অপরের মঙ্গলের জন্য সদা কর্মব্যস্ত থাকে, তবে সেখানে মানুষের নিজস্ব সত্তা বা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির আসলে কি পরিণতি হয়? খুব গভীর একটা প্রশ্ন। সম্পূর্ণ স্বার্থহীনতার এই চরম স্তরে পৌঁছালে কি আমি নামক সেই স্বাধীন সত্তাটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, নাকি সেই ক্ষুদ্র আমি বস্তুত আমরার মাঝে মিশে গিয়ে আরও বিশাল, আরও মহৎ কোনো অস্তিত্বে রূপান্তরিত হয়? এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবা যায়। আমাদের ব্যক্তিসত্তার সেই অদৃশ্য বুদ্বুদগুলো কি তাহলে পুরোপুরি ফেটে শূন্য হয়ে যায়, নাকি সবগুলো বুদ্বুদ মিলে একটাই অসীম আকাশ তৈরি করে, যেখানে আমি আর তুমির মধ্যকার সব সীমানা মুছে যায়? এই বৃহত্তর প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তার গভীরেই লুকিয়ে আছে।